পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 14। সবটা শোনার পর কুহা আসলে বলার মতো কিছু পেল না। এখানে সে কি বলবে, কি বা বলার আছে তার? ও এমন ভাবে চেয়ে রইল যে কণা বিরক্ত হয়ে পড়ল। তুই সব সময় এমন করিস আপু, এত উদাস কেন দীপ্র ভাইয়ের বিষয়ে? আয়না আপু ঠিক ওই মাঝখান থেকে দীপ্র ভাইকে নিয়ে পালাবে। বাচ্চাদের মতো কথা বলছিস কণা, ওনার বিষয়ে আমার কোনো মন্তব্য থাকার কথা না। 100 বার থাকার কথা। তোদের বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি তো। আর না আমি রাজি ছিলাম, আর শেষ সময়ে উনিও রাজি ছিলেন না। সবটা কাটাকাটি। এখন তুই যা তো, আমার মাথা ধরে গেল বলে বিছানায় শরীর এলিয়ে দিল কুহু। কেমন যেন লাগছে তার, সময় যেন চলছেই না। সব এমন থমকে আছে কেন? কুহুর ঘুম ভাঙল সেই সন্ধ্যায়, তাও একটা ফোন কলে। ও ঘুম ঘুম ভাবেই কলটি রিসিভ করলো। ও পাশ থেকে চেঁচিয়ে বলা হলো, তুই কি এই দেশে আছিস নাকি অন্য কোথাও চলে টলে গিয়েছিস? কোনো খোঁজই নেই। মানুষটার কণ্ঠ কুহুর পরিচিত, ওর বান্ধবী লাবিবা। মেয়েটির সাথে বরাবরই তার সুসম্পর্ক। বেঁচে আসিস তুই? আছি। মনে তো হচ্ছে কথাই বলতে চাচ্ছিস না। তোর কি হলো, কবে আসবি ভার্সিটিতে? বিয়ের ঘটনার পর কুহু আর যাওয়া হয়নি কোথাও। ওর ভেতর কেমন একটা উদাসীনতা কাজ করে। এই কুহু, কি হয়েছে? সোশ্যাল মিডিয়ায় নেই কেন? ভালো লাগে না তাই ডিঅ্যাক্টিভ। ওপাশ থেকে লাবিবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। কুহু বলল, দ্রুতই যাব। সায়ের বারবার তোর কথা জানতে চাচ্ছে, ও খুব চিন্তিত। ও, কথা বলিস পারলে, বারবার তোর কথা জানতে চায়। তোকে বলেছিলাম বিষয়টা ও যেন না জানে। তুই যে কি করলি লাবিবা? আমি কি করলাম দোস্ত? আমার একার পক্ষে কিছু সম্ভব হতো? খুব ছোট করে নিঃশ্বাস ফেললো। বলল, যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ব্যাপারটা অত দূর গড়াতে হয়নি। আমি দ্রুতই ফিরবো, এদিকটা একটু ঠিক হোক। ঠিক আছে দোস্ত, তুই দ্রুত আয়। একা একা ভালো লাগে না আমার, রাখছি এখন বলেই কল কাটলো লাবিবা। কুহু শোয়া থেকে উঠে বসলো। বুকের ভেতর ছোট একটা ভয় কাজ করে সারাক্ষণ। ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যেতে, কিন্তু সে উপায়টি কি আছে? কণার মন খারাপ। সে বসে আছে একা একা। রাত্রি বাসায় নেই, তাই আলোচনাও করতে পারছে না। ওর খুব করে কুহাপুর নামে নালিশ করতে ইচ্ছে হয়। কুহাপু উচিত দীপ্র ভাইকে নিজের দিকে টানা, কিন্তু সে সেটা করছে না। কণার ছোট মন এমনই সব ভাবনায় মগ্ন। ও শুধু চায় দীপ্র ভাই যেন কুহাপুর হয়। তাই তো আয়ানাকে ওর সহ্য হয় না। আয়ানা এসেছিল টিভি দেখবে বলে। সেটা বুঝতে পেরে কণা চট করে রিমোট নিয়ে বসলো। টিভি অন করতে আয়ানা বলল, রিমোটটা দে তো কণা। কেন? আমি তো দেখছি আয়ানা আপু। এত সময় তো দেখছিলে না, দে আমাকে। আমি এখন দেখব, তুমি পরে দেখো বলে ঘুমোর ধরে বসে রইল কণা। নির্দিষ্ট চ্যানেলে কার্টুন ছেড়ে বসতেই ওর পাশে এসে বসলো কুঞ্জ। ছেলেটা একদম গদগদ হয়ে বলল, কণা আপু বেস্ট, এটা আমার সবচেয়ে ফেভারিট চ্যানেল। কুঞ্জর সাপোর্ট পেয়ে কণার ভেতরে অদ্ভুত একটা শান্তি এলো। আয়না দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়েছিল। ও স্পষ্ট দেখেছে কণা এত সময় টিভি দেখছিল না। ও আসতেই রিমোটখানা নিজের কোলে নিয়ে বসে যায়। ও একটু মেজাজি, তাই মেজাজ রাখতে ব্যর্থ হলো। কণার সামনে এসে দাঁড়ালো। কি? সামনে এসে দাঁড়ালে কেন? আমি দেখতে পারছি না। রিমোট দে কণা, আমি আধা ঘন্টা দেখবো, তারপর দেখিস। আমি তো দেখা শুরু করেছি আয়ানা আপু, তুমি এভাবে সামনে এসে ঝামেলা কেন করছো? তুই এত সময় দেখছিলি না? আমি আশায় রিমোট নিয়ে বসে গেছিস। আজব তো। রিমোট দে, ইচ্ছে করে এমন করছিস তুই। দেব না। করলে বেশ করেছি, তোমার আগে রিমোট ধরেছি। পরপর তর্কে আয়ানা মেজাজ হারালো। ও কণার হাত থেকে রিমোট কেড়ে নিতে চাইলো। কুঞ্জ হাবুলের মতো চেয়ে রইল। এদিকে দুজনের মাঝে রিমোট নিয়ে কাড়াকাড়ি চলছে, সেই সাথে আছে বাকযুদ্ধ। সব মিলিয়ে পুরো বাড়িতে হইচই পড়ে গেল। সবার আগে ছুটে এলেন জেবা। তিনি কাছাকাছিই ছিলেন। এই, কি করছিস তোরা? দুজনে এভাবে ঝগড়া কেন করছিস? আমি আগে রিমোট ধরেছি বড় মা। এত সময় টিভি দেখেনি। আমি আশায় ইচ্ছে করে রিমোট নিয়ে বসে গিয়েছে। শয়তানি শুরু করছে। করলে বেশ করেছি, তোমার মতন তো হাত থেকে কেড়ে নিচ্ছি না। ভালোই ভালোই দিয়ে দে গনা, তুই খুব বেশি বেশি করছিস। তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? বলেই রিমোটে জোরে টান দেয় কণা। আয়ানা ব্যালেন্স হারিয়ে পড়ে যায় মেঝেতে। ঠিক তখনই হাজির হন আবিদা। তিনি ছুটে আসেন। এ কি কাণ্ড! কণা, তুই আয়ানাকে ফেলে দিলি বলে মেয়েকে ধরে উঠান তিনি। আয়ানা ব্যথা পেয়েছে, ও কেঁদে ফেলে। কণা বলে, আয়না আপুই রিমোট ধরে টানাটানি শুরু করেছে।
আমার এখানে দোষ কোথায়? আবিদা এবার কিছুটা ক্ষেপে যান। তিনি ধমকে বলেন, তাই বলে ধাক্কা দিয়ে ফেলে দিবি? আর বড় বোনের সাথে কেউ এমন করে? শুরুর দিন থেকেই দেখছি বড় বেয়াদব হয়েছিস তুই। কোনো দিকে ঠিক নেই, শিক্ষা দীক্ষা একদমই পাসনি, দিনকে দিন বেয়াদবি বেড়েই চলেছে। আবিদা এমন ভাবে বললেন যে কণার চোখ দুটো লাল হয়ে গেল। ও ঠোঁট কামড়ে চেয়েও পারল না নিজেকে আটকাতে। ওর চোখ থেকে অশ্রু নেমে এলো। জেবা এবার বলেন, আবিদা, দোষ দুজনেরই। বাচ্চাদের মতো আচরণ, টিভির রিমোট নিয়ে এসব করার মানে হয়? আপা, কণা সব সময় এমন করে। আয়ানা এর আগেও বলেছে আমায়, আমি কিছু মনে রাখিনি। ও একেবারেই দেখতে পারে না। কণার গাল বেয়ে টপ টপ করে জল নেমে যাচ্ছে। ও আর দাঁড়াতে পারে না। রিমোটখানা সোফায় ছুঁড়ে ফেলে ছুটে চলে যায় অন্য পথে। আবিদা বিড়বিড় করে বলে, বেয়াদব মেয়ে, খুব ব্যথা পেয়েছিস? তোর বাবাকে কল করি, ওষুধ নিয়ে আসো। যা তা একদম। আয়না কিছুটা মেজাজ নিয়ে বলে, লাগবে না ওষুধ। ওদের আরো মাথায় তুলো তোমরা। তোমাদের আদরে তারা আমার বিষয়ে ভাবতে হবে না বলে পা বাড়ায় ও। আবিদা বুঝতে পারেন কণার উপর রাগের কারণ থাকলেও মেয়ে তেজটা কুহুর উপরও দেখাচ্ছে। কুঞ্জোর থেকে সবটা শুনে কুহু এলো কণার কাছে, কিন্তু কণা দরজা বন্ধ করে বসে আছে। মা বাসায় নেই। কুহু কি করবে বুঝতে পারছে না। কণা ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলে, তোরা সবাই যা আপু, যা তোরা। আমিই খারাপ, আমার বাবা নেই তাই আমিই খারাপ। কুঞ্জ চেয়ে আছে, ওর খারাপ লাগছে। কি থেকে কি হয়ে গেল। কিছু সময় পর জেবাকেও আসতে দেখা গেল। দরজা দিয়ে বসেছে। ছোট করে জবাব দিল কুহু। তারপর সামনে থেকে সরে গেল। জেবা দরজায় ঠক ঠক করলেন। কণা, দরজা খোল না মা। রাগ করেছিস? আরে নিজেদের মানুষদের কথায় রাগ করে কেউ? বোকা, দরজা খোল। আমি খারাপ বড় মা, আমি বেয়াদব। আহারে মা আমার, এভাবে বলতে নেই, খোল মা। একা থাকবো, তোমরা সবাই যাও বলে কাঁদতে লাগলো কণা। হ্যাঁ, তার রাগ আছে, কিছুটা দোষও আছে, তবে সেরকম দোষ তো আয়না আপুরও আছে। চাচি তাকে ওভাবে না বললেও পারতো। কন্যার ছোট হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ওর এখন মনে হচ্ছে বাবা থাকলে ঘটনাটা ভিন্ন হতো। বাবা থাকলে চাচি ওভাবে কথা শোনাতে পারতো না। ইনফ্যাক্ট বাবা থাকলে এই মানুষগুলো এখানে এসে উঠতো না। তখন সব সুন্দর হতো, আগের মতো। কিন্তু এখন এখন সবটা শেষ। তাদের সাথে আর কিছুই ভালো হবে না। বাবা না থাকলে এমনই হয়, যে যার যার মতন বকা দিতে পারে। কুহু অনেকবার বলেও লাভ করতে পারলো না। ও আসলে কি বলবে? চাচির সাথে কি তর্ক করবে? সেটা তো তার দ্বারা সম্ভব না। ওর হাত পা বাঁধা। মা থাকলে ভালো হতো, সেও এখন নেই। ও একটু পর পর এসে নক করে যাচ্ছিল, কিন্তু কণার কোনো খবর নেই। এমন ভাবে আবার এসেছিল নক করতে। ঠক ঠক করে ডাকার সময় দীপ্রকে আসতে দেখা গেল। সে বাহিরে ছিল। কুহু একটু মৌন হয়ে গিয়েছিল। পাশ কাটিয়ে চলে যাচ্ছে দীপ্র, কিন্তু আবার ফিরে এলো। কুহু তখনও চুপ। কি হয়েছে? শোধালো দীপ্র। কুহু স্বাভাবিকভাবেই বলল, না। দীপ্র জবাব দিল না, চেয়ে রইল এক পলক। কুহুর মন চাচ্ছে ছুটে চলে যেতে। দীপ্র একটু সন্দেহ নিয়ে বলল, কি হয়েছে? কিছু না। মিথ্যে বলছিস বোঝা যাচ্ছে। বলেই কণার দরজায় ঠক ঠক করলো দীপ্ত। কণা এবার চেঁচিয়ে বলল, জানা আপু, আমার ভালো লাগছে না। তোদের কাউকে লাগবে না আমার, আমি বেয়াদব, জানিসই তো। দীপ্র ভ্রু কুঞ্চিত করে চাইল। কুহু এবার একটু অস্বস্তিতে বলল। দীপ্র কণ্ঠটা শক্ত করে বলল, কণাকে বেয়াদব কে বলেছে? কুহু জবাব দিতে চাচ্ছিল না, তবে এভাবে চুপ করে থাকাও যায় না। ও ছোট করে বলল, মেজো চাচি। দীপ্রর কপালে ভাঁজ আরো গভীর হলো। ও দরজায় আওয়াজ করলো। কণা জবাব দেওয়ার আগেই দীপ্র বলল, দরজা খোল কণা, আমি এসেছি। কণা আসলেই দীপ্রর পাগল। দীপ্রকে তার ভীষণ ভালো লাগে। তাই তো এক বলাতেই কেমন দরজা খুলে ফেললো। একে কুহুর চোয়াল শক্ত হলো, ঠোঁট কামড়ে চাইলো। কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে কণা। দীপ্র ওর কক্ষে প্রবেশ করলো। কণার তখনও হিচকি উঠেছে। ও জানে না আসলে এই মানুষটাকে এত কেন ভরসা করতে ইচ্ছে করে। কণার মাথায় আলতো করে হাতটা রাখতে একদম শব্দ করে কেঁদে ফেললো। কুহু দাঁড়িয়ে রইল, চেয়ে রইল বিহব্বলের মতো। সে 10 বারের বেশি ডেকে গিয়েছে, অথচ কোনো লাভ করতেই পারেনি। এদিকে দীপ্র একবার বলাতেই কণা দরজা খুলে বসেছে। একেই হয়তো বলে লাভ রেখে সুধের প্রতি মানুষের মায়া বেশি।